প্রিয় কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীরা, তোমাদেরকে সুস্বাগতম। যারা মেডিকেল কোচিং করার পরেও এখন কাঙ্ক্ষিত মেডিকেল কলেজে চান্স পাওনি, এখন কৃষি গুচ্ছ টার্গেট, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ তাদেরকে যখন মেডিকেল কোচিংয়ে ম্যাথ ছিল না, এখন আবার ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে প্রায় 1 বছর পর আবার ম্যাথ করতে হচ্ছে, তোমরা অনেকটাই ভয় পেয়ে যাচ্ছ। সেই ভীতি দূর করার জন্য আজকের ক্লাসটা। মূলত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ম্যাথমেটিক্স থেকে তেমন জটিল কোশ্চেন কিছুই থাকে না। একেবারে ইন্টারমিডিয়েট বইয়ের যে গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল, সহজ কোশ্চেন ছিল, অ্যাডমিশন ভার্সিটিতে যেগুলো আসে সেই কোশ্চেনগুলোই কৃষি বিশ্ববিদ্যালয়ে আসে। এবং 10 বছরের কোশ্চেন প্যাটার্নগুলো আমরা যদি ফলো করতে পারি, হ্যাঁ, তাহলে কৃষি বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্সে অনেক ভালো কিছু করা সম্ভব। তো আগে আমরা দেখে নিই 23-24 সেশনে ম্যাথমেটিক্সের কি ধরনের কোশ্চেন এসেছিল। সেই কোশ্চেনগুলো সলভ করার পরে আমরা ম্যাথ পড়া শুরু করব। তা আগে দেখি 23-24 সেশনের কোশ্চেনটা। 23-24 সেশন ম্যাথমেটিক্সে জিএসটি এগ্রিতে কি কোশ্চেন আসছিল বলছে, এত ভেক্টর এবং এত ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে ল্যামডার মান কত? ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, আমরা জানি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়া সত্ত্বেও দুইটা ভেক্টরের ডট গুণফল ইকুয়াল টু 0। দুইটা ভেক্টরের ডট গুণফল ইকুয়াল টু 0, তার মানে এই দুইটা ভেক্টরের ডট গুণ করবো, সেটা ইকুয়াল টু 0 রাখবো। ডট গুণ হয় সমগোত্র শ্রেণীর সাথে আই এর সাথে আই, তার মানে 4 ল্যামডা মাইনাস 6 ইকুয়াল টু কত? 0 হবে। আবার দেখি 4 ল্যামডা মাইনাস 6 ইকুয়াল টু 0, और 4 लैम्डा इक्वल टू 12, लैम्डा इक्वल टू 3, তাহলে लैम्डा इक्वल टू 3। দেখো, এই কোশ্চেন পারার জন্য তোমাকে কোনো কোচিং করার মনে হয় না দরকার আছে। তুমি ইন্টারমিডিয়েটে একেবারে ফার্স্ট ইয়ারে পড়ছো এই কোশ্চেন, যে লম্ব হওয়া সত্ত্বেও দুইটা ভেক্টর ডট গুণফল 0। ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 cos 5x into sin x dx এর মান কত? আমি যখন ক্লাসে পড়াই 0 π/2 cos 5x into sin x dx। আমি যখন ক্লাসে পড়াই নিয়মটা এভাবে পড়াই, দুইটা ফাংশন গুণ বা ভাগ আকারে আছে, তো সেক্ষেত্রে একটা ফাংশনের পাওয়ার বাদ রেখে অন্তরীকরণ করে আরেকটা ফাংশন হয় কিনা দেখতে হয়। একটা ফাংশনের পাওয়ার বাদ রাখবে, মানে 5 মনে করো নেই, তাহলে cos x এ অন্তরীকরণ করে কি sin x হয়? তবে একটা মাইনাস আছে, হ্যাঁ, মাইনাস নিয়ে পরে কথা বলি। একটা ফাংশনের পাওয়ার বাদ রেখে অন্তরীকরণ করে যদি আরেকটা ফাংশন হয়, তাহলে যে ফাংশনটা করে হয়েছিল ওই ফাংশনের পাওয়ার 1 বেড়ে যায় এবং সেই পাওয়ার দ্বারা ভাগ হয়। ঠিক আছে? তো cos x এ অন্তরীকরণ করলে মাইনাস sin x আসছে, মাইনাস আগে দিয়ে নিলাম, তাহলে এটার অন্তরীকরণ করে এটা হয়ে গেছে, তাহলে এর পাওয়ার 1 বাড়বে। তাহলে এই যে cos 5x/5, সরি 1 বাড়বে মানে কি 6/6, ঠিক আছে, শেষ। 0 থেকে π/2 ইন্টিগ্রেশন শেষ। এখন কথা হচ্ছে, আপনি 6 এখানে দিলেন কেন? এখানে দেন ভাই, কোনো অসুবিধা নাই, আছে নাকি? এই ফাংশনের পাওয়ার এখানেও পাই, এখানে, তাহলে এই মানটা বসাবো। যেখানে আমি x পাবো সেখানে একবার π/2 বসাবো, একবার 0 বসাবো। তাহলে এখান থেকে -1/6 আমি বাইরে নিয়ে আসলাম। যেখানে x পাবো সেখানে আমি π/2, তো cos π/2 90 ডিগ্রি মান কত? 0, মাইনাস লোয়ার লিমিট, যেখানে x পাবো 0 বসাবো, তো cos 0 মান কত? 1। আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 1/6। আলটিমেটলি অ্যান্সার কত? 1/6। ঠিক আছে? আমি আবার বলছি, দুইটা ফাংশন যখন গুণ বা ভাগ আকারে থাকবে, একটা ফাংশনের পাওয়ার বাদ রেখে অন্তরীকরণ করে দেখবে আর একটা ফাংশন হয় কিনা। যদি হয় ওই ফাংশনের পাওয়ার 1 বেড়ে যাবে, সেই পাওয়ার দ্বারা ভাগ। তাহলে cos x অন্তরীকরণ করে sin x হচ্ছিল মাইনাস sin x, মাইনাসটা আগে দিয়ে নিলাম, অন্তরীকরণ করে হয়েছে, তার মানে 5 এর পাওয়ার 1 বেড়ে গেছে, সেই পাওয়ার দ্বারা ভাগ। সেটাই হচ্ছে বলছে। এত সমীকরণটি কি প্রকাশ করে? এই সমীকরণটি কি প্রকাশ করে তোমরা সবাই পারবা।
না পারার কেউ নেই মনে হয়। এই সমীকরণটা অবশ্যই উপবৃত্ত সমীকরণ নির্দেশ করবে। আমরা জানি একটা চলকের উপর স্কয়ার, হ্যাঁ, ইকুয়েশনগুলো একবারে দেখে যাই। একটা চলকের উপর স্কয়ার, একটা চলকের উপর স্কয়ার হলে সেটা হচ্ছে পরাবৃত্ত। একটা চলকের উপর স্কয়ার হলে পরাবৃত্ত। দুইটা চলকের উপর স্কয়ার, দুইটা চলকের উপর স্কয়ার হলে, দুইটা চলকের উপর স্কয়ার হলে তিনটা জিনিস হতে পারে, উপবৃত্ত, অধিবৃত্ত অথবা বৃত্ত। দুইটা চলকের উপর স্কয়ার মাঝে প্লাস চিহ্ন হলে উপবৃত্ত, দুইটা চলকের উপর স্কয়ার মাঝে মাইনাস চিহ্ন হলে অধিবৃত্ত হয়। আর দুইটা চলকের উপর স্কয়ার এবং এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের যদি সহগ সমান হয় তাহলে বৃত্ত হবে। দুইটা চলকের উপর স্কয়ার থেকে শর্তটা কি, বৃত্ত হওয়ার শর্ত এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সমান হতে হবে, তাহলে বৃত্ত হবে, আদারওয়াইজ বৃত্ত হবে না। দুইটা চলকের উপর স্কয়ার আবার এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সমান নেই, যেহেতু সহগ সমান নেই এটা বৃত্ত হবে না, তাহলে হতে পারে উপবৃত্ত অথবা অধিবৃত্ত। তাহলে মাঝে যেহেতু প্লাস চিহ্ন অবশ্যই হবে কি, উপবৃত্ত। ঠিক আছে, তাহলে আমরা জ্যামিতিতে যত প্রকার রেখা আছে আমরা সবগুলোই পড়ে ফেললাম। তাহলে সরলরেখা কখন হয়, একঘাত সমীকরণ সরলরেখা নির্দেশ করে। তাহলে সরলরেখা হবে যখন চলকের পাওয়ার 1 থাকবে, তখন সেটা হচ্ছে সরলরেখা হবে। শুধুমাত্র ব্যতিক্রম এটা, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0 হলে এটা হচ্ছে জোড়া সরলরেখা নির্দেশ করে। জোড়া সরলরেখা কি নির্দেশ করে, জোড়া সরলরেখা। কারণ কি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ, ইকুয়াল টু 0। এটা একটা সরলরেখা, একটা সরলরেখা, এখানে জোড়া সরলরেখা। তাহলে সরলরেখা কখন হয় আবার বলো তো, একটা চলকের উপর স্কয়ার হলে সরলরেখা, সরি মানে একঘাত সমীকরণ, কোনো স্কয়ার থাকবে না, একঘাত সমীকরণ হলে সেটা সরলরেখা। ব্যতিক্রম হচ্ছে এটা দেখলাম। আর একটা চলকের উপর স্কয়ার হলে পরাবৃত্ত হয়, দুইটা চলকের উপর স্কয়ার হলে তিনটা বিষয় হতে পারে, উপবৃত্ত, অধিবৃত্ত আর বৃত্ত। দুইটা চলকের উপর স্কয়ার দেখবো এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সমান আছে কিনা, যদি সমান হয় তাহলে বৃত্ত হতে পারবে, আর সমান নেই, মাঝে প্লাস চিহ্ন তাহলে উপবৃত্ত, আর মাঝে মাইনাস চিহ্ন অধিবৃত্ত। তাহলে জ্যামিতিতে যত প্রকার রেখা আছে আমরা কিন্তু সবগুলোই শিখে ফেললাম। হ্যাঁ, এরপরে এই ধরনের কোশ্চেন আসলে আমরা চোখের দেখাই পাবো। পরটা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 4, জি অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1 হলে গপ 2 এর মান কত? হ্যাঁ, এটা বাস্তব সংখ্যা ও অসমতা থেকে এসেছে, অর্থাৎ শর্ট সিলেবাসের বাইরে থেকে। হ্যাঁ, তোমরা গপ চেনো, গপ ফক চেনো। হ্যাঁ, এই গপ ফক মানে কি, জি অফ এফ। ঠিক আছে, এখানে দেখো এখানে কি আছে, এখানে আছে, কালারটা চেঞ্জ করে নিই, বিরক্তি লাগছে এই কালার। এফ অফ জি অফ 2, এফ পড়ে থাক, এটার মান বের করবো। জি অফ 2, দেখো জি অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1। এখন জি অফ এক্স না থেকে জি অফ 2, অর্থাৎ যেখানে এক্স ছিল সেখানে তুমি 2 বসাই দাও, তাহলে এফ রাখলাম, এখানে 2 বসাই দিলে 2 ইন্টু 2 কত, 4 প্লাস 1 5, তার মানে এফ অফ 5। যেখানে এফ এর সমীকরণ পাচ্ছ সেখানে তুমি এই যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 4, অর্থাৎ এফ অফ এক্স না লিখে এখানে এফ অফ 5 লিখলে কি করবা, এই সমীকরণে এক্স এর জায়গায় 5 বসাবা, তো বসাই দাও। এক্স এর জায়গায় 5 বসালে 5 স্কয়ার প্লাস 4, তার মানে 25 প্লাস 4 29, 29 आंसर। ঠিক আছে, 29 आंसर। আবার বলি, জি অফ 2 আছে, জি এর একটা সমীকরণ ডিক্লেয়ার করা আছে, যেখানে এক্স আছে সেখানে 2 বসায় দিলে পাইলে, এখানে এফ অফ 5 পাইলে। এখন এফ এর যে সমীকরণ যেখানে এক্স ছিল সেখানে তুমি 5 বসায় দাও, তাহলে তোমরা কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা বলছে একটি গাড়ি ঘন্টায় 8 কিলোমিটার বেগে, হ্যাঁ মানে এর বেগ কত, 1 ঘন্টায় যাচ্ছে 8 কিলোমিটার, আর গাড়ি থেকে ঘন্টায় 16 কিলোমিটার বেগে একটি বস্তু কত কোণে, হ্যাঁ আলফার মান জিজ্ঞাসা করছে, কত কোণে নিক্ষেপ করলে বস্তুটি গাড়ির বেগের সাথে সমকোণে চলবে। গাড়ির বেগের সাথে কি কোণে চলবে, সমকোণে চলবে। তাহলে আমরা tan θ ইকুয়াল টু গাড়ির বেগের সাথে, গাড়ির বেগ যদি ইউ ধরি তাহলে ইউ sin আলফা বাই ভি cos আলফা,
এটা সূত্র। এখন বলছে বেগের সাথে সমকোণে অর্থাৎ 90 ডিগ্রিতে যাচ্ছে, 90 ডিগ্রি মানে tan 90 ডিগ্রি ইনফিনিটি, তাহলে 1/0। এখান থেকে মানগুলো বসাইলে তুমি কাঙ্ক্ষিত উত্তর পাবা, কিন্তু এটাও আমাদের দরকার নাই, আমরা এমনিতেই উত্তর বলতে পারবো। আমি ক্লাসে পড়াই দিয়েছি তোমাদের যে একটা বেগ আরেকটা বেগের দ্বিগুণ বা অর্ধেক এমন যদি শব্দ থাকে মধ্যবর্তী কোণ চাইলে সবসময় 120 ডিগ্রি হবে। সবসময় কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। দেখো ঘন্টায় 8 কিলোমিটার যাচ্ছে, আর একটা কত ঘন্টায় 16 কিলোমিটার বেগে যাচ্ছে, তার মানে একটা বেগ অপরটার দ্বিগুণ বা অর্ধেক, একটা অপরটার দ্বিগুণ বা অর্ধেক চাইলে বলে মধ্যবর্তী কোণ চাইলে সবসময় কত ডিগ্রি অ্যান্সার হয়? 120 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রি অ্যান্সার। তারপরে ল্যামডার মান কত হলে এত এত সরলরেখা দ্বয় পরস্পর লম্ব? এত এত সরলরেখা দ্বয় পরস্পর লম্ব। তো পরস্পর লম্ব হলে আমরা বের করতে পারি, যখন পরস্পর লম্ব তখন আমরা ইকুয়েশনটা জানি a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0। a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0। তাহলে এখানে a1 হচ্ছে প্রথম সমীকরণে x এর সহগ কত আছে? 3। দ্বিতীয় সমীকরণের x এর সহগ a2, তার মানে 3 4 12 প্লাস b1 কত? -4, b2 কত? ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে -4 ল্যামডা ইকুয়াল টু -12 और ল্যামডা ইকুয়াল টু 3, ল্যামডা ইকুয়াল টু 3। রাইট आंसर হলো 3। ঠিক আছে। আচ্ছা, রেখাদ্বয় আমি আবার বলি সরলরেখাদ্বয় পরস্পর লম্ব। সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0। অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো, দুইটা রেখা লম্ব হওয়ার শর্ত আছে ঢাল দেওয়ার গুণফল -1, ঢাল দেওয়ার গুণফল -1। তার মানে এখান থেকে m1 পাবা, হ্যাঁ, এখান থেকে ঢাল বের করবা আর এখান থেকে ঢাল বের করবা, সেটা গুণ করবা ইকুয়াল টু -1। এখান থেকে তুমি কাঙ্ক্ষিত উত্তরটা পাবা, সমস্যা নেই। তুমি যদি ভুল না করো, কনসেপ্ট ঠিক থাকে, আনসার করতে পারবা। আচ্ছা, বাট এটা মিস্টেক হয়ে গেছে। এটা কে এর মান কত হলে এত সরলরেখাটি এত বৃত্তের স্পর্শক হবে? হ্যাঁ, আমরা জানি y = mx প্লাস c সরলরেখা x স্কয়ার প্লাস y স্কয়ার = a স্কয়ার বৃত্তকে স্পর্শ করে, তাহলে c = প্লাস মাইনাস a √1 প্লাস m স্কয়ার। ঠিক আছে। এখন এখানে c না বলে এখানে বলেছে k ইকুয়াল টু প্লাস মাইনাস a কত? এখানে a হচ্ছে √10, এটা কত আছে? √10। যেহেতু a স্কয়ার সমান 10, তার মানে a হচ্ছে √10 √1 প্লাস m স্কয়ার। m হচ্ছে সরলরেখার ঢাল, এখানে কত আছে? x এর সহগ আছে 3 স্কয়ার মানে 9। ঠিক আছে। তাহলে প্লাস মাইনাস √10, এখান থেকেও √10 মানে 20 মানে কত? 4 গুণ 5, তার মানে কি ব্যাপার? আচ্ছা সরি আমি যোগ করে ফেলছি, কেন সরি, 10 গুণ 10 তার মানে রুট করলে তো 10ই হয়। হ্যাঁ, আমি যোগ করে ফেলছি, আমি যোগ করে ফেলে 20 মনে করছি, এমন তো হওয়ার কথা না। হ্যাঁ, এখান থেকে √10, এখান থেকে √10, তার মানে দুইটা √10 মানে অবশ্যই 10। পরেরটা দেখো, এত বক্ররেখার 20 বিন্দুটি ঢাল, এত বক্ররেখার 20 বিন্দুটা ঢাল। আগে তো ঢাল বের করো, তারপর না বলো 20 বিন্দুতে ঢাল। তাহলে ঢাল বের করো। একটা সমীকরণ থেকে ঢাল বের করার নিয়ম হচ্ছে একবার অন্তরীকরণ। একটা সমীকরণকে একবার অন্তরীকরণ করলে আমরা কি পাই? dy/dx। y এর অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে dy/dx, আর dy/dx মানে ঢাল। তাহলে একবার অন্তরীকরণ করে দেব, তাহলে কত? 6x + 2। ঢাল বের হয়েছে। এখন আমাকে বলছে 20 বিন্দুতে ঢাল। কোন বিন্দুতে? 20 বিন্দুতে ঢাল। তার মানে আমি যেখানে x পাবো সেখানে আমি 2 বসাবো, y পাইলে 0 বসাবো। তাহলে এখানে 6 × 12 + 2, তার মানে 14। 20 বিন্দুতে ওই সরলরেখার ঢাল হবে কত? 4। একবার সিম্পল কোশ্চেন, সিম্পলি আমরা বুঝি যে 20 বিন্দুতে ঢাল, 20 পরের কথা, আগে ঢাল বের করব। ঢাল বের করার নিয়ম হচ্ছে একটা সমীকরণকে একবার অন্তরীকরণ করা মানে ঢাল পেয়ে যাওয়া।
এখন ঢাল পাইলাম, কাঙ্ক্ষিত বিন্দুটা বসায় দেব, তাহলে ওই বিন্দুতে ঢাল আমরা পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন বলছে এত সমীকরণের মূলদ্বয় সমান হলে এর মান কত? মূলদ্বয় সমান হওয়ার শর্ত কি? নিশ্চয়ক শূন্য হবে, নিশ্চয়ক শূন্য হবে। তাহলে নিশ্চয়ক মানে কি? বি স্কয়ার মাইনাস 4ac বের করবো, সেটা কত বসাবো? 0। মূলদ্বয় সমান হওয়া সত্ত্ব নিশ্চয়ক বা পৃথক সমান হবে। তাহলে বি কত? 3 স্কয়ার করলে 9 মাইনাস 4 এ তো এর নিজেই সি কত? 4 ইকুয়াল টু 0। ঠিক আছে। তার মানে 16a ইকুয়াল টু 9। হ্যাঁ, মাইনাস 16 इक्वल टू -9 और a इक्वल टू 9/16, a इक्वल टू 9/16। अच्छा, ঠিক আছে। কোশ্চেনটা বলছে মূলদ্বয় সমান হওয়ার শর্ত হচ্ছে নিশ্চয়ক শূন্য হতে হবে। নিশ্চয়ক শূন্য হলেই মূলদ্বয় সমান হবে। তাহলে আমরা নিশ্চয়ক বের করবো, সেটা সমান 0 লাগবে, আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবো। ওটা দেখি 10 নম্বর বলছে x³ ln x y= x³ ln x হলে d4y/dx4 এর মান কত? দেখো d4y/dx4 তার মানে অন্তরীকরণ করতে হবে, 4 বার অন্তরীকরণ করতে হবে, কোনো শর্টকাট নাই। 4 বার অন্তরীকরণ করে দিবা, করে যেটা অ্যান্সার হবে সেটাই। হ্যাঁ, তো একটু বড় কিন্তু ঝামেলা না। তাহলে একবার অন্তরীকরণ করে আমরা লিখতে পারি কি? dy/dx। এখানে ইউভি সূত্র পড়ে, এটা ইউ, এটা ভি। অন্তরীকরণের ইউভি সূত্র আমাদের মনে আছে সবার। তারপর আমি একবার বলি, ইউ কে রেখে ভি এর অন্তরীকরণ প্লাস ভি কে রেখে ইউ এর অন্তরীকরণ, মানে প্রথম ফাংশন বসবে প্লাস দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ, প্লাস দ্বিতীয় ফাংশন বসবে প্রথম ফাংশনের অন্তরীকরণ। তাহলে প্রথম ফাংশন আমি বসাচ্ছি, দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ 1/x প্লাস দ্বিতীয় ফাংশন বসবে প্রথম ফাংশনের অন্তরীকরণ মানে x²। হ্যাঁ, ইকুয়েশনটা সাইজ করি, ইকুয়েশনটা সাইজ করলে হচ্ছে x² প্লাস 3x² ln x। আবার করি, d²y/dx² ইকুয়াল টু x² এর করলে কত হবে? 2x হবে। হ্যাঁ, x² এর অন্তরীকরণ করলে কত? 2x প্লাস এখানে আবার কিন্তু ইউভি সূত্র, এটা ইউ, এটা ভি। তাহলে প্রথম ফাংশন রাখবো, দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ 1/x প্লাস দ্বিতীয় ফাংশন রাখবো, প্রথম ফাংশনের অন্তরীকরণ মানে 6x। ঠিক আছে, ইকুয়েশনটা আবার সাইজ করে দিই। এটা কাটলে x হয়ে যায়। হ্যাঁ, এটা কাটলে x, তার মানে 3x, তার মানে আলটিমেটলি কত? 5x হচ্ছে। এখানে 6x ln x। আমি যদি আবার করি তাহলে dqy/dx², এখানে এটার অন্তরীকরণ করলে কত হয়? এটার অন্তরীকরণ করলে হয় 5। আর এখানে আবার ইউভি সূত্র, এখানে আবার ইউভি সূত্র যদি হয় তাহলে 6x রেখে দেবো, ln x অন্তরীকরণ করলে 1/x প্লাস ln x রাখবো, 6x অন্তরীকরণ করলে 6। এটা কাটে। হ্যাঁ, এটা কাটে, তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় 11 প্লাস 6 ln x, 6 ln x। এই যে 11 প্লাস 6 ln x এমন কিছু, এটাকে dqy/dx², dx3 এটা পাইলাম। এখন আমাদের 4 বার করতে বলছে, তো d4y/dx4, তো এটা ধ্রুবপদ 0, এটা 6 ধ্রুবপদ রাখবো, ln x অন্তরীকরণ করলে 1/x, মানে অ্যান্সার হবে 6/x। অ্যান্সার হবে 6/x। এই অপশন, ডি অপশন এটা অ্যান্সার, এই ডি অপশনটা রাইট অ্যান্সার। ঠিক আছে। একটু বড় কোশ্চেনটা, একটু বড় ছিল, কিন্তু খুব যে ঝামেলা ক্রিটিক্যাল তা না। আর সব কোশ্চেনই তো ছোট ছোট থাকবে না, কিছু তো বড় থাকবেই। এটাই তো পরীক্ষা, আর এটাই তো তোমার টাইম নষ্ট করবে। আর যেই টাইমটা মেনটেন করতে হবে সেই অন্যদের থেকে এগিয়ে থাকবে, অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে পড়ার সুযোগটা পাবে। হ্যাঁ, এটা তো পরের কোশ্চেন দেখি আমরা। আচ্ছা, কি বলে? ইন্টিগ্রেশন e⁵x প্লাস e⁵3x বাই e⁵x
প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা, এখানে আমি এমন একটা টার্ম করতে পারি কিনা দেখি। তাহলে আমি এখানে এমন একটা টার্ম করতে হলে আমাকে এখানে ই টু দি পাওয়ার 4x কমন নেব। ই টু দি পাওয়ার 4x কমন নিলে ই টু দি পাওয়ার এক্স হয়, আর এখানে কি হয় ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডিএক্স। দেখো তো ই টু দি পাওয়ার 4x কমন নিয়েছি, তাহলে কত হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এই টার্ম কেটে যায়, থাকে কি ই টু দি পাওয়ার 4x ইন্টু ডিএক্স। আমরা ই টু দি পাওয়ার এক্স অন্তর ইন্টিগ্রেশন করতে পারি, হ্যাঁ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন করতে পারি না, ই টু দি পাওয়ার mx এ ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার mx হয় বাই m, তার মানে 1/4। ঠিক আছে, 1/4 ই টু দি পাওয়ার m। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সবসময় এই ধ্রুবপদ কোথায় আসে, ভাগ হয়, এই যে ভাগ, আর ই টু দি পাওয়ার x এর ক্ষেত্রে ই টু দি পাওয়ার x, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 1/4 ই টু দি পাওয়ার 4x, 1/4 ই টু দি পাওয়ার 4x। তাহলে চেঞ্জ করি, বলছে tan 2 থিটা ইন্টু tan থিটা ইকুয়াল টু 1 এর সাধারণ সমাধান কত? কোশ্চেনটা আসছে ত্রিকোণমিতির সমাধান অধ্যায় থেকে, যেখানে বলছে tan 2 থিটা এবং tan থিটা ইকুয়াল টু 1 হলে থিটার মানটা বের করতে হবে। তাহলে আমরা সমাধান করার চেষ্টা করি। tan 2 থিটা সূত্র কি? 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা লিখতে পারি, ইন্টু এখানে tan থিটা ছিল, tan থিটা রাখলাম, ইকুয়াল টু কত 1। এখন এখানে গুণ করে দিই, এখানে গুণ করে দিলে কি আসছে 2 tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 মাইনাস tan স্কয়ার থিটা। আমি লেফট সাইডে আনলে কত আছে 3 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 और tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত, ও আচ্ছা tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1/√3 আর tan থিটা ইকুয়াল টু tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1/3 আর tan থিটা ইকুয়াল টু 1/√3। তো আমরা জানি tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে এখানে আমরা tan 1/3 মানে কত লিখতে পারি, π/6 লিখতে পারি। tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, n পাই প্লাস আলফা। ঠিক আছে, n পাই প্লাস আলফা, আলফা বলতে কত π/6, তার মানে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে n পাই প্লাস π/6, n পাই প্লাস π/6। ওকে, সি অপশন রাইট আনসার। দেখো আমরা জাস্ট এখানে একটা সূত্র বসাইছি ত্রিকোণমিতির, তারপর ইকুয়েশনটা সিম্পলিফিকেশন করা ছাড়া আর কিচ্ছু করি না। পরটা দেখি, পরটা ম্যাট্রিক্স এ এর মান এত, ম্যাট্রিক্স বি এর মান এত হলে এ বি। আচ্ছা, ম্যাট্রিক্সের গুণ করতে পারি না আমরা? কখন ম্যাট্রিক্স গুণ করা যায়? ম্যাট্রিক্স গুণ করা যায় হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলে ম্যাট্রিক্স যায় গুণ করা যায়। প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কি সারির সংখ্যা যদি সমান হয় তাহলে গুণ করা সম্ভব। ঠিক আছে, এটা 2 কলাম আর এটা হচ্ছে 2 সারি, তাহলে গুণ করা সম্ভব। গুণ করি, তাহলে এ বি ম্যাট্রিক্স ইকুয়াল টু, গুণ করার নিয়ম কি? এটা এভাবে গুণ হয়, তাই তো মনে আছে কি? তাহলে 3 দ্বারা 1 এর গুণ করলে 3 প্লাস 4 4 16। ওকে, তারপরে কি আছে, এই 3 দিয়ে এটা গুণ, তাহলে কত -6 প্লাস 20। এটার ক্ষেত্রেও তাহলে 0 মাইনাস 12, এটা তাহলে 19, এটা কত 14, এটা হচ্ছে -12। এমন একটা ম্যাট্রিক্স হবে 19 14 -12। খুঁজি রাইট আনসার। আমরা অঙ্কটা না করে উত্তর করতে পারতাম কিভাবে দেখো তো। আমি বলেছিলাম ম্যাট্রিক্স গুণ করা যায় কখন? প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম, এটা হচ্ছে প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম। প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। 2টা কলাম আছে আর 2টা সারি আছে, গুণ করা সম্ভব। এই ম্যাট্রিক্সটা
এক নাম্বার সারি, একটা সারি দুইটা কলাম আছে, আর এটা কি দুইটা সারি তিনটা কলাম। তাহলে দেখো এই সারি দ্বয় গুণ পরস্পর, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়েছে, গুণ করা যাবে। আর গুণ করে হবে কি, গুণ করে হবে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তার মানে 1 3 এর মাত্রা হবে। এমন একটা ম্যাট্রিক্স হবে গুণ করার পর যার সারি থাকবে একটা, কলাম থাকবে তিনটা। একটা সারি এবং তিনটা কলাম বিশিষ্ট ম্যাট্রিক্স আছে শুধু ডি অপশন, তার মানে এখানে উত্তর হবে ডি অপশন। ঠিক আছে, তোমরা যদি বোঝো চোখে দেখাই সাথে সাথে বলে দিতে পারবা যে এর উত্তরটা এই না এই হতে পারে, তাহলে অঙ্ক করা লাগতো না। ওটা দেখি বলছে এত জটিল রাশিটির মডুলাস আর্গুমেন্ট কত। আমরা জটিল সংখ্যায় মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করা শিখেছি, তাই না? সেই মডুলাস এবং আর্গুমেন্ট, তা আর্গুমেন্ট এটাই করলো, এই যে দুইটাই মাইনাস আছে, দুইটাই মাইনাস আছে মানে কি এই তৃতীয় কোয়াড্রেন্টে, হ্যাঁ এই কোয়াড্রেন্টের মানটা, এই কোয়াড্রেন্টের ক্ষেত্রে আর্গুমেন্ট এটাই করলো পাই প্লাস, এখান থেকে একটু কি পাই প্লাস সামথিং, পাই প্লাস tan ইনভার্স y বাই x, tan ইনভার্স y বাই x মানে 2/2। ঠিক আছে, তাহলে পাই প্লাস tan ইনভার্স 1 এর মান কত, পাই বাই 4, তার মানে 5 পাই বাই 4 आंसर, 5 পাই বাই 4 এটা आंसर। ঠিক আছে, আমরা জানি মডুলাস আর ইকুয়াল টু কি, মডুলাস ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, আর আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। হ্যাঁ, কিন্তু বিভিন্ন কোয়াড্রেন্টের জন্য এখানে কিছু কেস আছে, সেগুলো তোমরা জানো অথবা আমার অন্য ক্লাস থেকে দেখে নিও তোমরা। আচ্ছা কই এটা, এত n সংখ্যক পদের যোগফল কত, মানে এই ধারার n সংখ্যক পদের যোগফল কত। ঠিক আছে, আচ্ছা এখানে a, প্রথম পদটা কি a, অসীম সংখ্যক ধারার যোগফল। প্রথম পদ হচ্ছে a ইকুয়াল টু কত 1, আর r ইকুয়াল টু কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তার মানে -1 ভাগ 1, তার মানে 1। ওকে, a পাইলাম r পাইলাম, এবং অসীমতম পদের যোগফল বা সমষ্টি s ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, যেখানে r এর সরি এখানে -1 ছিল, যেখানে r এর মান ছোট তখন এই ইকুয়েশনটা হবে, আর r এর মান যদি বড় হতো, 1 থেকে বড় হতো, তাহলে s ইকুয়াল টু সেটাও লিখে দেই a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। যখন r এর মানটা কি, r এর মানটা 1 থেকে বড়, r এর মানটা কত 1 থেকে বড়, আর r এর মানটা যদি 1 থেকে ছোট হয় তাহলে এটা। এখন r এর মান যেহেতু 1 থেকে ছোট, এই ইকুয়েশন এর মান কত 1 ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n, আর r এর মান কত -1, তাহলে -1 টু দি পাওয়ার n বাই 1 মাইনাস 1 প্লাস 1, তার মানে কি আসছে, প্রথমে হাফ আসছে ইন্টু 1 মাইনাস 1 টু দি পাওয়ার n, এটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, তাহলে অ্যান্সার কত, হাফ ইন্টু 1 মাইনাস 1 টু দি পাওয়ার n, যেটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরে ছিল। হ্যাঁ, ধারার অঙ্ক থেকে, যেহেতু শর্ট সিলেবাসের বাইরে তোমাদের কোনো আইডিয়া নেই, তো আমি আবার বলছি, এটা হচ্ছে অসীম সংখ্যক পদের সম্বলিত ধারার সমষ্টি। সেই পদের ধারার সমষ্টি হচ্ছে s ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, যখন r এর মান 1 থেকে ছোট, আর r এর মান 1 থেকে যদি বড় হয় a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। এখন a কি, a হচ্ছে প্রথম পদ, r কি সাধারণ অন্তর, মানে দ্বিতীয় পদ বাই প্রথম পদ, তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ, এভাবে a আর r এর মান বের করে এখানে বসাইছি। বলছে কাজের পরিমাণ সবচেয়ে বেশি হবে যখন প্রযুক্ত বল ও সহনের মধ্যে কোণের মান কত। কাজ w ইকুয়াল টু আমরা কি পাই, f ডট s, কাজ w ইকুয়াল টু f ডট s মানে f s cos থিটা। এখন এই মানটা সর্বোচ্চ হবে যখন থিটার মান 0 ডিগ্রি হলে, থিটার মান 0 ডিগ্রি হলে কজের ম্যাক্সিমাম মান, কজের যেহেতু ম্যাক্সিমাম মান থিটা ইকুয়াল টু 0 ডিগ্রির জন্য, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রির জন্য কজের ম্যাক্সিমাম মান, তো তখন হচ্ছে কাজেরও ম্যাক্সিমাম মান পাবো, সেটা f ডট s।
অথবা আমরা বলতে পারি বল যেদিকে প্রয়োগ করছি সরণটাও যদি সেই একই দিকে হয়, বল যেদিকে আমি প্রয়োগ করছি সরণটাও ঠিক একই দিকে, মানে বল এবং সরণ একই দিকে যদি ক্রিয়া করে তো তখন হচ্ছে কাজের মান ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, মানে একই দিকে মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে। পরটা দেখি, এক্স এর কোন মানের জন্য এত নির্ণায়কের মান 0 হবে, তাহলে নির্ণায়কের মান বের করবো, সেটা সমান 0 লিখবো। তাহলে আমরা যদি এটা দ্বারা গুণ করি তাহলে একটু বড় হবে, এই পাশটা করি, এই পাশটা যদি গুণ করি, হ্যাঁ 0 ইন্টু যা গুণ করি তাই 0, 0 ইন্টু যা গুণ করি তাই 0, তাহলে -5 যখন নেব, -5 যখন নেব তখন এই সম্বলিত এটা বাদ দেব, তাহলে কত, এটা গুণ করি x² - 3x = কত, 0। হ্যাঁ, তো -5 ওই পাশে গেলে 0 হয়ে যাচ্ছে, তাই x² - 3x = 0, এখান থেকে আমি x কমন নেব, x - 3 = 0, অর্থাৎ আমি x এর মান পাইলাম 0,3, x এর মান পাইলাম 0,3, রাইট আনসার হচ্ছে 0,3। ঠিক আছে, রাইট আনসার হলো 0,3। কোশ্চেনটাতে এমন বলেছিল x এর মান কত হলে অমুক নির্ণায়কের মান 0, তাহলে নির্ণায়কের মান বের করবো, সেটা সমান 0। তাহলে নির্ণায়কের মান অনেকভাবে বের করা যেতে পারে, তুমি যেভাবে পারো সমস্যা নেই, বের করলেই হবে। এখন আমি এখানে কি করছি, দুইটা 0 দেখে, আমরা সচরাচর এই পদ নেই, এই পদ নেই, এই পদ নেই, কিন্তু এই দিক থেকে দেখছি দুইটা 0, তাহলে আমার সুবিধা হবে, ক্যালকুলেশন করা লাগবে না, শুধু এইটার ক্ষেত্রে ক্যালকুলেশন করছি। হ্যাঁ, টাইম সেভ করার জন্য, আর কিছু না। পরটা দেখি, f(x) = এত হলে ফাংশনটির ডোমেন কত। হ্যাঁ, এই ধরনের ফাংশনের ডোমেন বের করতে গেলে এই পদ > 0 ধরে ক্যালকুলেশন করতে হবে। তার মানে কত, 3 এই রুটের ভিতর যা থাকবে 3 - x > 0 আর -x > -3, এই ডিরেকশন ঘোরাতে গেলে মাইনাস দ্বারা গুণ করতে হবে, মাইনাস দ্বারা গুণ করলে ডিরেকশন ঘোরে, তাহলে 3। x এর মান হচ্ছে কি 3 এর সমান বা 3 থেকে ছোট, কত ছোট তার কোনো সীমা নেই, যে কোনো ছোট, তার মানে হতে পারে -∞ পর্যন্ত, আর 3 পর্যন্ত হতে পারবে, তো 3 হতে পারবে আর ইনফিনিটির আগ পর্যন্ত, তার মানে অ্যান্সারটা হবে -∞ থেকে 3, -∞ থেকে 3। ঠিক আছে, তাহলে অ্যান্সার কই, x এর মানটা 3 এর সমান বা 3 থেকে ছোট আর সমান থার্ড ব্র্যাকেট, কত ছোট, -∞, এটা হবে। হ্যাঁ, এখানে অপশন কেন দেখছি না, এই জায়গায় একটু ঝামেলা আছে। হ্যাঁ, এটা একটু ঝামেলা আছে, এটাই হবে, এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট। আমরা এই ব্র্যাকেটের মানে বুঝি তো, ব্র্যাকেটের মানে হচ্ছে থার্ড ব্র্যাকেট মানে প্রান্তীয় মান সহ মধ্যবর্তী সকল মান। এই 3 থার্ড ব্র্যাকেট দিয়ে 3 লেখা মানে 3 হতে পারবে, এই যে। আর ফার্স্ট ব্র্যাকেট মানে কি, প্রান্তীয় মান বাদে মধ্যবর্তী সকল মান। ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে প্রান্তীয় মান বাদে মধ্যবর্তী সকল মান, তাহলে প্রান্তীয় মান হবে না, ইনফিনিটির আগ পর্যন্ত, এটা রাইট আনসার। তারপরটা দেখি, এটা সিম্পল ক্যালকুলেশন এটা, তাহলে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার x + 3, আর এটাকেও 2 এর পাওয়ার হিসেবে ভাঙি, এটা 2 টু দি পাওয়ার 5 মানে 32, তাহলে 2 এই বেস 2 উঠে যায়, তাহলে x + 3 = 5 আর x = 2, এখন এখানে বসায় দেবো 3 × x এর পাওয়ার 2 + 2, তার মানে 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4, 3 × 9, 3 × 27 আর 3 × 27 81। হ্যাঁ, 3 টু দি পাওয়ার 4 যা হবে তাই, সেটা হচ্ছে 81 এর সমান, 81 এর সমান। আচ্ছা, তোমরাই দেখো যে এই 23-24 যে ম্যাথমেটিক্সের কোশ্চেন আসছে, সেখানে ক্রিটিক্যাল কি ম্যাথ ছিল, কোনো ম্যাথই ক্রিটিক্যাল ছিল না, যে ইন্টারমিডিয়েটে পড়ে আসছো যে সহজ সহজ টপিক্সের কোশ্চেন ছিল, এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ম্যাথের কোশ্চেন এমনই সহজ হয়। তুমি আরো 2-4 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো, দেখো এভাবেই সহজ হয়। তো বিষয় হচ্ছে তোমাদের সব টপিকসগুলো, গুরুত্বপূর্ণ টপিকসগুলো একটু পড়তে হবে। মনে করো সরলরেখা পড়ছো, তো সরলরেখার কিছু সূত্র আছে, সেগুলো পড়ে প্রিভিয়াস ইয়ারগুলো কমপ্লিট করলেই তোমরা ম্যাথে ভালো করতে পারবা, এত চাপ নেওয়ার কোনো কিছু নাই।
তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আমার পরবর্তী ভিডিওটি দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।